দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএন এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্পেশাল প্রোগ্রাম আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ঘটনাবহুল জমজমাট উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এখন আসলে চলছে ভোট গণনা। এরই মধ্যে বেশ কিছু কেন্দ্রের ভোট গণনার ফলাফল আসতে শুরু করেছে এবং আপনারা এরই মধ্যে জানেন যে কিছু প্রার্থী এগিয়ে রয়েছেন, কিছু প্রার্থী পিছিয়ে যাচ্ছেন, আবার অনেক আলোচিত প্রার্থী বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছেন, আবার অনেক আলোচিত প্রার্থী পিছিয়ে যাচ্ছেন। সেসব ব্যাপার নিয়ে থাকবে। এছাড়া এবারের এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ বা এই নির্বাচনে সারাদিন যেই ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে কেমন হয়েছে বা ভোটাররা কি মনে করছেন, বা আপনারা যারা দর্শক আপনারা তো আজকে সারাদিন বিভিন্ন টিভির পর্দায় সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নির্বাচনের আপডেট জেনেছেন। আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে সেসব ব্যাপারে আরও চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করতে। আমাদের টিভিএনের পক্ষ থেকে এই নির্বাচনের বিশেষ নজর ছিল, বিশেষ কভারেজ ছিল। আমরা নিয়মিত এটাতে দেখেছি এবং সারা দিন ধরে আমাদের যারা প্রতিনিধি রয়েছেন বাংলাদেশে তারা যেই খবরগুলো আমাদেরকে দিয়েছেন যে সব জায়গাতে বেশ উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে কিছু কিছু জায়গায় হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে ভোটার উপস্থিতি এখনো পর্যন্ত টোটাল কত শতাংশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দুপুর 2টা নাগাদ বলা হচ্ছে 47% উপরে, অথবা আমরা বেসরকারি মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে যেটি জেনেছি সেটি প্রায় 50-55% পার হয়ে গেছে। তার মানে বলাই যায় একটি উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখেছে বাংলাদেশ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কার হাতে যাচ্ছে বাংলাদেশের সেই চাবিকাঠি, বা পরবর্তীতে আগামী 5 বছরের জন্য কোন দল বা কোন জোট হতে যাচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি। সেই ব্যাপারগুলো নিয়ে থাকবে আমাদের আজকের এই অনুষ্ঠানে নানা বিশ্লেষণ। আমাদের সঙ্গে এইসব ব্যাপারে কথা বলতে, নির্বাচনের নানা দিক নিয়ে পর্যালোচনা করতে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মোহাম্মদ রেজা চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। রেজা ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এবং আমাদের আরেকজন অনলাইনে থাকছেন তোফায়েল চৌধুরী, উনিও রাজনৈতিক বিশ্লেষক। তোফায়েল ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। রেজা ভাই এবং তোফায়েল ভাই, আপনারা তো নিউ ইয়র্কে আছেন। আপনারা সারাদিন হয়তো কালকে রাত থেকে আমেরিকার সময় এখন দেখেছেন বাংলাদেশের নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া কেমন হয়েছে, বা আপনাদের স্ব যে কেন্দ্রগুলো রয়েছে বা আপনারা যে যে আসনের ভোটার নিশ্চয়ই সেগুলোরও খবর আপনারা নিয়েছেন। এই পুরো নির্বাচন প্রক্রিয়ায়, মানে 13টি নির্বাচন প্রক্রিয়াতে বাংলাদেশে নানা রকমের বিতর্ক ছিল, নানা রকমের আলোচনা ছিল, সমালোচনা ছিল। কারণ কোনোবারই আসলে কোনো পক্ষ সহজভাবে নির্বাচন প্রক্রিয়াটাকে মেনে নিয়ে, এটা একটা হয়তোবা বাংলাদেশের একটা ট্রেডিশনও হতে পারে। তবে সব ছাপিয়ে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটু ভিন্ন প্রকার। কারণ এই নির্বাচনে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন বাংলাদেশ দেখেছে, এটি আসলে বাংলাদেশের জন্য নতুনত্ব। কারণ এর আগে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা পরিবেশে নির্বাচন আসলে অনুষ্ঠিত হয়নি। যদিও বা 91 একটা গণ অভ্যুত্থান ছিল, কিন্তু সেটি সব দলের অন্যরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এবারের গণ অভ্যুত্থানটা একটু ভিন্ন রকম ছিল, যেটা হয়তো আপনারা সবাই জানেন। আমরা একটু আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন, রেজা ভাই এবং তোফায়েল ভাই, আপনারা দুজনেই আছেন। রেজা ভাই, আপনি বোধহয় বাংলাদেশে আছেন? হ্যাঁ, আমি এই জন্য আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি তো বাংলাদেশে আছেন, নিশ্চয়ই ভোট দিয়েছেন, নিশ্চয়ই ভোট কেন্দ্রগুলো দেখেছেন, ঘুরেছেন। আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, কেমন দেখলেন নির্বাচন, কেমন উপভোগ করলেন, বা আপনার যে কেন্দ্র বা আপনি যে জায়গাগুলোতে ভোট দিয়েছেন বা আপনার আশেপাশে নির্বাচনের পরিবেশ বা কেমন ছিল, আপনার থেকে আমরা শোনার পরে হয়তো আমরা আমাদের বিশ্লেষণটা করব। ধন্যবাদ আপনাকে। এর আগে আপনি যে প্রতিবেদনগুলো দেখিয়েছেন সেগুলো ইতিহাসের অংশ। বর্তমানকে আপনার বিচার করতে গেলে ইতিহাসকে বাদ দিয়ে পারা যাবে না। তো আমি মনে হয় 1970 সালে নির্বাচনের পর আর কোনো নির্বাচন দেখি নাই, কারণ আমি আই লেফট বাংলাদেশ লং টাইম ব্যাক। তো এবারও নির্বাচনে আমার কাছে যেটা সবচেয়ে আমার অ্যাটেনশন ড্র করলো সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ভোট দিতে যাবার ব্যাপারে একটা স্বতঃস্ফূর্ত আবেদন। মানুষ খুব আনন্দ সহকারে, খুব
মানে তারা মনে করলো যে এবার এত বছর ভোট দিতে পারি নাই, এবার আমি ভোট দিতে পারবো। এই যে একটা আনন্দ, এবং ঢাকা শহর আহ গতকাল এবং আজকে পর্যন্ত আমি দেখলাম একেবারে যানজট মুক্ত, কিন্তু কোন রকম হাঙ্গামা নাই। আপনি চলছেন, যে যার মতো কাজ করছে, ভোটাররা আসছে, ভোট দিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ ভাবে। কোথাও কোথাও হয়তো ব্যতিক্রম ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক, এটাকে আমি কোনো ঘটনার মধ্যে দেখতে চাই না। যেটা আমার কাছে লক্ষণীয় মনে হয়েছে যে মানুষ আসলে ভোট দিতে চায়, মানুষ তার এই রাজনৈতিক অধিকারটাকে প্রয়োগ করতে চায়, মানুষ এই রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা চায়, এবং মানুষ চায় পরিবর্তন। একটা পরিবর্তন, কি পরিবর্তন? যেন জনগণ এই ভোটে যেন কোনো দল বা কোনো ব্যক্তি বিজয়ী হলেও সেটা যেন জনগণের বিজয় হয়, এই জিনিসটা মানুষ চায়। তারা তো ম্যাটার করে না সেভাবে, কিন্তু তারা ম্যাটার করে ভোট কেন্দ্রে এবং তাদের ভোট প্রদানে। কিন্তু যখনই নীতি নির্ধারিত হয়, যখনই কোনো সরকার তার মসনদে বসে, তখন কিন্তু সেই সরকার, সেই ব্যক্তি, সেই নেতা কিন্তু বিচ্যুত হয়ে যায় জনগণের মোটিভ থেকে। জনগণ যেটা চাচ্ছে, যে পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তন পথ থেকে এই নেতা এবং দল বিচ্ছিন্ন হয়ে যায়। কেন হয়ে যায়? বিকজ তাদের কাছে পলিটিক্স ইজ এ পাওয়ার, পলিটিক্স ইজ নট এ সার্ভিস। এই জিনিসটা আমরা দেখে আসছি বহু বহু যুগ থেকে, সিন্স আই মিন ইনসেপশন অফ দ্য বাংলাদেশ না, লিবারেশন। রেজা ভাই 73 আমি ইলেকশন আপনারা রেজা দেখেছেন। ভাই আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো আমরা আজকে নির্বাচনের আগে থেকে প্রতিনিয়ত এগুলো বলছি, বা এই জনগণ কি চায় বা জনগণের চাওয়া পাওয়া। কিন্তু আমি আসলে ওই ব্যাপারটাতে আলোচনা করব, কিন্তু আমি একটু আপনার কাছ থেকে আপডেট জানতে চাচ্ছি যে আজকে আপনি নির্বাচনের পরিবেশটা কেমন দেখলেন, আপনি যে নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছেন বা আপনি এক আপনার কথায় এলাকায় সেখানে আপনি এক কেমন দেখেছেন? কথায় ভালো, এক কথায় ভালো, হুম হুম। ইতিবাচক, এবং এবং ইনক্লুসিভ অর্থে যে সব ধরনের মানে গণমানুষ এতে যোগ দিয়েছে এবং ভোট দিয়েছে, এবং এখন পর্যন্ত রেজাল্ট বের হয়নি। কিন্তু আজকে এখন আমার এখানে বাজে 10টা 15, আপনার ওখানে বাজে 9টা 15, এই পর্যন্ত আমি কোন রকম হাঙ্গামা বড় ধরনের বা কোন রকম, যেটা অনেকেই আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো আশঙ্কা করেছিল, এটা হবে সেটা হবে, এটা না হলে ওটা হবে না, এই ধরনের কিছু হয় নাই। অতএব আমি এই জিনিসটাকে পজিটিভ ভাবে নিচ্ছি। ধন্যবাদ। তার মানে আপনি বলতে যাচ্ছেন, যেহেতু আপনি ওখানে আছেন, যে বেশ স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন হয়েছে, আপনি এটা বলছেন। আপনি থাকেন জি, আমাদের সঙ্গে, আমাদের একটু আমরা তোফায়েল ভাইয়ের কাছে আসতে চাই। তোফায়েল ভাই, আপনি শুনলেন আমাদের রেজা ভাই বলছেন যে নির্বাচন স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে এবং নির্বাচনে বেশ অংশগ্রহণ ছিল, মানুষ অনেক দিন পরে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। সবচেয়ে বড় ব্যাপার, একটা গণ অভ্যুত্থানের পরে মানুষের ভোট নিয়ে যে একটা দোদুল্যমান অবস্থা ছিল, আশঙ্কা ছিল, নানা রকমের প্রশ্ন ছিল, সব ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যদি সুযোগ পায় তারা আসলে তাদের রায় দিতে ভুলে না। আমি যে জিনিসটা তোফাইল ভাই আপনার কাছে জানতে চাইবো, রেজা ভাই তো বাংলাদেশে আছেন, আপনি এখানে আছেন, এখানকার মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনি একজন ব্যবসায়ী মানুষও। আপনি আসলে এই বাংলাদেশের যে নির্বাচনটা সম্পন্ন হলো, আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনের মানে পরিবেশটা যেমন হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যারা রয়েছেন তারাও বলেছেন বেশ ভালো নির্বাচন হয়েছে, এবং আপনার একটু বিশ্লেষণটা আমি দেখতে চাই। আপনি যদিও বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, টেলিভিশনেও দেখেছেন, নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন থেকে খবরও নিয়েছেন যারা দেশে রয়েছেন, তারা কি বলেছেন, কেমন নির্বাচন দেখেছেন, বা আপনার বিশ্লেষণটা কি একটু সংক্ষেপে বললে হয়তো আমরা এই পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরো কিছু কথা বলতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা যে নির্বাচনটা পর্যবেক্ষণ করলাম এখান থেকে, এটা তো আমার কাছে মনে হচ্ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রতি দেশটা এগিয়ে যাচ্ছে, এবং এটার জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ওকে। ইন্টারিম গভর্নমেন্টকে। এবং আমরা অনেকেই ভয় পেয়েছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট কি ক্ষমতা প্রলম্বিত করতে চায় না কোন রকম, এটা বিভিন্ন একটা গুজব ছিল, গুজবের রাত ছিল গতকাল পর্যন্ত। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে গুজবের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো ইলেকশন হবে হবে না, কিন্তু শত বাধা পেরিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পথে গেছে, এই জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী যারা বাংলাদেশে, স্পেশালি দ্য আর্মি একটা বিশাল ফ্যাক্টর এবং খুব ভালো ভূমিকা রেখেছে এই ইলেকশন কন্ডাক্ট করার জন্য। এই জন্য দে আর লাইক, তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং এই প্রথমবারের মতো যে ইলেকশনটা হলো, এখানে প্রবাসী হিসাবে আমরা যারা দ্বৈত নাগরিক বা বাংলাদেশে আমাদের এনআইডি আছে, আমরা যারা ভোট দিতে পেরেছি,
এটা কিন্তু অনেকদিন পরে আমরা এই সুযোগটা পেলাম, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যে ওভারঅল যে ইলেকশনটা হলো, এটা বাংলাদেশের মানুষেরই জয় হয়েছে বলে আমি মনে করি, এবং এই জয়ের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, আমি আশা করবো যে জনগণের যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে আমরা জানি যে 4 কোটি ভোটার গত 17 বছরে ভোট দিতে পারে নাই কেউই, এদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এইটার বিরুদ্ধে কেউই যাবে না, এবং এই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে। সেই আশা এই মুহূর্তে নির্বাচনের ফলাফল আসা পর্যন্ত আমরা ওই প্রত্যাশা করি। না তোফেল ভাই, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের মানুষ এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা একটু আজকে নির্বাচন যে হলো, আমরা অবশ্য আমাদের দর্শকরা এর মধ্যে জানেন যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল আসা শুরু হয়ে গিয়েছে, এবং আমরা এই পর্যন্ত যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় যে ভোটের যে ফলাফল যে আসা শুরু হয়েছে, তাতে করে আমরা বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ খানিকটা ব্যবধানে এগিয়ে রয়েছেন। আমরা যদি সবশেষ বলতে পারি প্রায় 60 থেকে 70টি আসনের মতো ফলাফল মোটামুটি বলা যায় চলে আসছে, 67টির মতো। সেখানে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 57র কাছাকাছি, 57 প্লাস বলা যায়, হয়তো এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামী যে জোট, তারা কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে, 10টির মতো আসন যোগ হতে পারে। সেটা আমরা তো আরো যত সময় গড়াবে সর্বশেষ খবরও তো আপনাদেরকে আমরা দিতে পারবো। তবে আমরা এই ফলাফল জানবো তার আগে একটু আমরা দেখে আসতে চাই যে আজকে সারাদিন ভোট কেমন হয়েছে, মানুষ কেমন ভোট দিয়েছে, আর এই যে কাঙ্ক্ষিত সেই ভোটে মানুষ কেমন তাদের এই ভোটাধিকার প্রয়োগটা উপভোগ করেছেন। আমরা একটু সেই প্রতিবেদনটা দেখে আসবো, এরপরে এসে আমরা আমাদের অতিথিদের সঙ্গে বাকি আলোচনা করব। শীতের সকালে কুয়াশা মাখা রোদে উপচে পড়া ভিড় আর উৎসবের আমেজে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 7:30 থেকেই দেশের 42,779টি কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে ঢাকার কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়ে। সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট দিয়ে তিনি এই দিনটিকে জাতির মুক্তির দিন হিসেবে অভিহিত করেছেন। নির্বাচনকে ঈদের আনন্দের সাথে তুলনা করে দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। গত 1.5 বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন জানিয়ে তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি নিশ্চিত করেছেন, দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। এবারের নির্বাচনে 299টি আসনে লড়ছেন 2028 জন প্রার্থী। 12,77,00,000-এর বেশি ভোটারের এই বিশাল যজ্ঞে 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানান, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ চলছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ভোটারদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে রচিত হবে আগামীর সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ। আর গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন অধ্যায় শুরুর এই দিনে সারা দেশের নজর এখন চূড়ান্ত ফলাফলের দিকে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। দর্শক, আপনারা দেখলেন আসলে আমাদের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে যে নির্বাচনের যে কাভারেজ তারা যে করেছে, সেখানে যেমনটি তারা বলছেন যে একটি আইন শৃঙ্খলা বিশেষ করে যেটি নিয়ে বেশ আশঙ্কা ছিল মানুষের, কোনো প্রকারের হতাহত ছাড়া আসলে সেই একটি নির্বাচন পার করলো বাংলাদেশ, যেটি আসলেই অবিস্মরণীয় বা চমকপ্রদ একটা ঘটনা। কারণ বাংলাদেশের এর আগে যদি আমরা নির্বাচনের ইতিহাসগুলো দেখি, নির্বাচন মানেই একটা আতঙ্ক, ভয়, মানুষের মধ্যে সহিংসতা। তবে এবার ভোটার উপস্থিতি কেমন হয়েছে, বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু আবার বেশ কিছু কেন্দ্রে বেশ স্বতঃস্ফূর্ত ছিল ভোটার উপস্থিতি। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। আমি একটু রেজা ভাই আপনার কাছে আবার আসতে চাই। রেজা ভাই, আপনি শুনলেন এবং আমাদের প্রতিনিধিরাও যেই
খবরটি দিল যে আইন শৃঙ্খলার ব্যাপারটি, যে এরকম একটা নির্বাচন, এই বিশেষ করে আপনার গণ অভ্যুত্থানের পরে যে প্রকার একটা শঙ্কা ছিল, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, প্রশ্ন ছিল, সেগুলো ওভারকাম করে বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশন যে নির্বাচনটি সম্পন্ন করলো, বিশেষ করে এখনো পর্যন্ত ফলাফল যদিও বা ঘোষণা হচ্ছে, আপনি কত নাম্বার দিবেন নির্বাচন কমিশনকে এই নির্বাচনের? কারণ আপনি টোটাল আপনার লাইফে হয়তো অনেকগুলো নির্বাচন দেখেছেন, আপনি একটু আগে আমাদেরকে বলছেন। এবারে এই নির্বাচনটাকে আপনাকে যদি বলা হয় মার্কিং করার জন্য, আপনি কত দিতে চান? এই নির্বাচনটাকে আপনি যেভাবে বললেন, আমার মার্কিং এ কিছু যায় আসবে না, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনি 10 ধরেন একটা মার্ক 1 to 10, আমি মনে করি 7 থেকে 8। কারণ এই নির্বাচন আরো সুষ্ঠুভাবে সম্পন্ন হতো, আরো অংশগ্রহণমূলক হতো যদি আমাদের এটাকে ব্যক্তিগতভাবে নিবেন না বা চ্যানেল 24 বা অন্যভাবে নিলে, আমার অবজারভেশন সেটা হচ্ছে যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং নানান ধরনের সোশ্যাল মিডিয়া যেরকম নেগেটিভ প্রচারণা, যেরকম কুৎসা, যেরকম অশ্রদ্ধা, যেরকম হীনতার ভাবে মানে বিভিন্ন সংবাদ উপস্থাপন করেছে, এটা মানুষকে বিভ্রান্ত করেছে। এতে তাদের কোনো লাভ হয়েছে কিনা আমি জানি না, আগামী তো হবে বলে আমার মনে হয় না। কারণ জনগণ কিন্তু আসলে মোটা দাগে শান্তি চায়, মোটা দাগে সৌন্দর্যকে ভালোবাসে, মোটা দাগে শালীনতা ভালোবাসে, এবং সেটা কিন্তু প্রমাণ করেছে। এই সরকারের সাথে কেউ কিন্তু সহযোগিতা করেনি। আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে আমাদের ভিন্নমত থাকতেই পারে, তার সে 100% রাইট তাও আমি বলি না, কিন্তু তবুও এই পর্যন্ত আজকে এই 10টা 24 বাংলাদেশ রাত পর্যন্ত আমি বলবো সে নির্বাচন হবার ব্যাপারে যে ভূমিকা রেখেছে, অত্যন্ত নীরবে, কোন রকম কোনো কথা সেভাবে না বলে, কোন রকম আক্রমণাত্মক ভাষায় কথা না বলে, কোন রকম হার্ড লাইনে না গিয়ে, ইটস এন ভেরি মাচ an unexceptional example in the history of the Bangladesh that আমি মনে করি। এবং এইটা যদি কন্টিনিউ করে এবং শেষ পর্যন্ত ends means the result, যদি শেষ পর্যন্ত দেখা যায় যে আপনার এই জিনিসটা সুষ্ঠুভাবে হয়েছে এবং জয় পরাজয়কে সবাই মেনে নিয়েছে, তাহলে বাংলাদেশের ইতিহাসে এই আজকের 12ই ফেব্রুয়ারি নির্বাচন 2026, যেটা আপনার ইউনূস সাহেব বলেছিলেন আমি বিশ্বকে একটা নতুন ধরনের নির্বাচন দেখিয়ে যাব, সেটাতে উনি সফল হয়েছেন বলে মনে হবে। এবং তারপর যদি কিছু না হয়, তেমন কিছু আপনি সম্ভাবনার কথা বলছেন, যখন দুঃসম্ভাবনার কথা বলবেন, যদি না হয়, তার দায় দায়িত্ব আমি মনে করি রাজনৈতিক দলের, সোশ্যাল মিডিয়ার, তথাকথিত বুদ্ধিজীবীদের এবং কিছু রাজনৈতিক কর্মীদের, যাদের উদ্দেশ্য ছিল পাওয়ার, টু গেইন দ্য পাওয়ার, নট টু শেয়ার দ্য রেসপন্সিবিলিটি। অতএব সেই অর্থে আমি মনে করবো এটা জনগণের, যেটা তোফায়েল সাহেবও বলেছেন, হ্যাঁ আমি তার সাথে একমত, এটা জনগণের বিজয় হয়েছে আপাতত, এবং আশা করি এই জনগণের বিজয়টা দীর্ঘায়ু হবে। ধন্যবাদ। রেজা ভাই, আপনি যে অভিযোগটি করলেন যে গণমাধ্যমের ব্যাপার, কিন্তু আজকে আমরা যে যখন নির্বাচন প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে কিন্তু গণমাধ্যমকে ধন্যবাদ দিয়েছে। হ্যাঁ, গণমাধ্যম, বিশেষ করে মেইন স্ট্রিম গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া, এবং আপনি জানেন যে এখন আসলে সবাই হাতে হাতে ফোন, কিন্তু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যে শক্ত অবস্থান, প্রতিটি জনগণই এক একজন সাংবাদিক, যেটাকে আমরা অনেকেই বলছে যে নাগরিক সাংবাদিকতা। মানুষ যেমন 400 গজের মধ্যে নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো মোবাইল নেওয়া যাবে না, সবাই কিন্তু প্রতিবাদ করলো, পরবর্তীতে নির্বাচন কমিশন কিন্তু সেখান থেকে সরে আসলো। এবং এই যে সবার একটা মনিটরিং ব্যবস্থা, শুধুমাত্র গণমাধ্যম না, প্রতিটি নাগরিক যেমন মোবাইলে ভিডিও করছেন, অনিয়ম থাকলে সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছেন, এতে করে আপনি কি এটা মনে করেন না যে নির্বাচন কমিশন বা যারা অংশ নিয়েছে, দলগুলো, প্রার্থীগুলো কিছুটা হলো সংযত আচরণ করেছে, আর সেই কারণেই সহিংসতা কম হয়েছে? হ্যাঁ, আপনার ওয়ার্ডে একটা শব্দ আছে কিছুটা। ইয়েস, কিছুটার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি যেটা বলতে চাই যে আপনি যখন কোনো একটা নিউজ প্রচার করবেন, সেই প্রচারের স্টাইলটা হতে হবে, আপনি সাংবাদিক, আপনি আমার চাইতেও ভালো জানেন, আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে পারি যে আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করেন বা কোনো কিছু বলেন, তার মধ্যে একটা বিনয় থাকতে হবে, একটা ভদ্রতা থাকতে হবে, একটা শালীনতা থাকতে হবে, এবং আপনি আমাকে প্রতি পদে চ্যালেঞ্জ করতে পারেন না যদি আপনার কাছে পর্যাপ্ত তথ্য না থাকে। কিন্তু আমরা কি দেখলাম এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা অকল্যাণে, আমরা দেখলাম প্রতিটা ক্ষেত্রেই একটা অযৌক্তিক, একটা আজগুবি, একটা শালীনতাহীনতার একটা স্পষ্ট দৃষ্টান্ত বিভিন্ন জন দেখেছেন। হাতে, আপনি বলেছেন হাতে হাতে এখন টেলিভিশন, অতএব যে যা খুশি বলছেন, এই জিনিসটা কিন্তু গণতান্ত্রিক মানে ভবিষ্যৎ
আপনি সংস্কৃতি, গণতান্ত্রিক নির্বাচন না, গণতান্ত্রিক সংস্কৃতির পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। এখানে আমাদের টলারেন্স লেভেল আরো উঁচু মাপের হতে হবে। কিছু হয় নাই, কিন্তু কিছু করার সুযোগ তারা পায় নাই, অথবা কোনো মদত ছিল না। আপনি জানেন আমাদের দেশের কিন্তু নির্বাচন কিন্তু একেবারেই বাহিরের কোনো শক্তির প্রভাব মুক্ত না। অতএব এইবার দেখা গেছে যে প্রভাব মুক্ত না হলেও জনগণ সচেতন ছিল, জনগণ সেরকম কোনো দুর্ঘটনা ঘটতে দেয় নাই। এবং এটা হয়তো বাইরের অনেক দেশ থেকে লেসন দ্যাট এই আমরা 25 বছর 30 বছর 40 বছর যা করেছি এখন হয়তো সেটা করতে পারবো না। আপনার হয়তো একটা মনে আছে, এতটুকু বলে দেই যে যখন পাকিস্তান সৃষ্টি হয় তখন পাকিস্তান সৃষ্টির যে প্রক্রিয়া বা ওখানে যারা নেতা ছিলেন তাদের ব্যাপারে কিন্তু আমাদের জেনারেশনের তেমন কোনো সেন্সিটিভনেস ছিল না, কারণ আমরা তাদেরকে দেখি নাই, তাই না? এখানে আমরা অনেক পরে এসেছি। ঠিক একইভাবে বাংলাদেশ জন্মের সময় আমাদের জেনারেশনের যে সেন্সিটিভনেস আছে, আমাদের পরের জেনারেশনে কিন্তু এই সেন্সিটিভনেসটা নাই। They are seeing the Bangladesh with a new global eyes. They are seeing the Bangladesh with new hopes and dream and aspiration. অতএব তাদের যে ডিমান্ডটা, এটা অনেকেই বলে যে হয়তো বিগত সরকার বুঝতেই পারে না এরকম একটা জেনারেশন তৈরি হয়ে গেছে। অতএব ইট ইজ এ পজিটিভ সাইন। এই জেনারেশনটার অনেক কিছু আছে যেটা আমরা একমত হতে পারি না, কিন্তু তাদেরকে আমরা বলবো। রেজা ভাই, একটা তথ্য আপনাকে শেয়ার করতে চাই, মানে আপনাকে মাধ্যমে আমাদের দর্শকদেরকেও, যে এটি কিন্তু একটি বিষয়, এই জেনজি আন্দোলনের পরে এরকম একটি নির্বাচন, নেপালে জেনজি আন্দোলন হয়েছে বা বাংলাদেশে জেনজি আন্দোলনের পরে বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এটি একটি নতুনত্ব বাংলাদেশের জন্য। এবং এবারের নির্বাচনে আপনি জানেন যে মানে জেনজি ভোটারের সংখ্যা প্রায় 10 থেকে 15% উপরে। এবং তাদের যে আমরা সোশ্যাল মিডিয়াগুলো যখন দেখলাম বা দেখি, আপনিও দেখছেন নিশ্চয়ই, সেলফি তুলছে, ভোটের ছবি দিচ্ছে, তাদের যে উৎসাহ উদ্দীপনা, এটা আসলে বেশ চমকপ্রদ একটা ব্যাপার। তো ফাইল ভাই, রেজা ভাই, আপনারা আমার সঙ্গে আছেন, আমরা আরো কথা বলতে চাই। আমরা একটু আজকের ভোটের ফলাফল নিয়েও কথা বলতে চাই। তার আগে প্রার্থীরা আসলে আজকে যখন ভোট দিয়েছেন এক একজনে এক এক কথা বলছেন, তবে ওই আপনি যেটা বললেন রেজা ভাইয়ের কথা মতো যে শালীনতা বা একজন আরেকজনকে সম্মান করে কথা বলা, এর আগে আমরা বিগত নির্বাচনগুলোতে যেমন দেখলাম যে যত সময় গড়ায় প্রার্থীদের বক্তব্য বদলে যায়, অভিযোগ বেড়ে যায়, কিন্তু এবার তেমন অভিযোগ নেই। প্রার্থীরা নিজেদের মতো করেই বক্তব্য দিচ্ছেন, তবে কিছুটা শঙ্কার কথা বলছেন, বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে বেশ কিছু কেন্দ্রের অনিয়মের কথা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং তারই প্রেক্ষিতে বেশ কিছু কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভোট দিয়ে উনিও বলছেন ভোট সুষ্ঠু হয়েছে, উনি ফলাফল মেনে নেবেন যদি কারচুপি না হয়। আসলে এখন তো ফলাফল চলছে, আসলে দেখা যাক কি হয়। আমরা একটু শুনে আসতে চাই আজকে ভোট দান করে বা ভোট প্রদান করে মূলত যে প্রধান দলগুলোর যে প্রধান নেতারা যারা ভোট দিয়েছেন, যাদের উপরে ফোকাস ছিল, তারা আসলে কি বলেছেন, আমরা একটু সেই প্রতিবেদনটা দেখে আসতে চাই, তারপরে পরেরটা আলোচনা করবো। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামের আমির, ওনারা কি বলেছেন আমরা একটু শুনে আসতে চাই। জামাতে ইসলামের মূল আদর্শিক ভিত্তি গড়ে ওঠে এই উপমহাদেশে। এর প্রবর্তক ছিলেন ইসলামী চিন্তাবিদ আবুল আলা মওদুদী। 1941 সালে ব্রিটিশ ভারতের লাহোরে তিনি জামাতে ইসলামী প্রতিষ্ঠা করেন। মওদুদীর মূল দর্শন ছিল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা ইসলামী শরিয়া ভিত্তিক হওয়া উচিত এবং রাজনীতি ধর্মনিরপেক্ষ হতে পারে না। 1947 সালে ভারত বিভক্তির পর জামাতে ইসলামী পাকিস্তান ও ভারত দুটি ভিন্ন ধারায় বিভক্ত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানে জামাতে ইসলামী পাকিস্তানের অংশ হিসেবেই কার্যক্রম চালাতে থাকে। দলটির নেতৃত্ব তখন পাকিস্তানের অখণ্ডতা রক্ষাকে ইসলামী রাষ্ট্রচিন্তার সাথে যুক্ত করে দেখত। 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তান সামরিক শাসনের পক্ষে অবস্থান নেয়। সে সময় জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ সহ তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। স্বাধীনতার পর এই ভূমিকার কারণে জামাতে ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ হয়। 1972 সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় দলটি প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। 1979 সালে সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জামাতে ইসলামী বাংলাদেশ নামে নতুনভাবে আবির্ভূত হয় দলটি নির্বাচনেও অংশ নিতে শুরু করে এবং ধীরে ধীরে একটি
আমরা জামাতের ইতিহাসটা দেখলাম, জামাতের যে উত্থান, কারণ জামাতের উত্থান নিয়ে আলোচনা করতে হচ্ছে এই কারণেই, আপনারা আমাদের তোফায়েল ভাই এবং রেজা ভাই আপনারা দুজনেই জানেন যে এটা একটা চমকপ্রদ উত্থান বলা যায়। যে 54 বছরের ইতিহাসে জামাতে যদি আমরা বিগত নির্বাচনগুলো ভোটের শতাংশ দেখি, তারা কখনোই মানে আপনার ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় কখনোই ছিল না। তারা হয়তো জোটের সঙ্গে ছিল, অথবা তারা কিছু শতাংশ ভোট পেয়েছে, কিছু আসন পেয়েছে। কিন্তু এবার জামাতের যে উত্থান এবং জামাত যে হাড্ডাহাড্ডি লড়াই, বিশেষ করে বিএনপির ঘাড়ে যেভাবে, এখন যদিও আমরা ফলাফলের মধ্যে দেখতে পাচ্ছি অনেকটা পিছিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও লড়াই, প্রচারণা, বক্তব্য, জনসমাবেশ সবকিছু বিবেচনা করলে জামাত কিন্তু মানে টক্কর দিয়েছে, যেটাকে আমরা বলি শেয়ানে শেয়ানে টক্করে বলা যায়। সেটা একটা উত্থানের মতোই ব্যাপার। আমরা একটু তোফায়েল ভাই আপনার কাছে একটু জানতে চাই, এই যে জামাতের যে উত্থান, জামাতের যে প্রতিদ্বন্দ্বিতা করা, বা এই যে অনেক মানুষ জামাতের আদর্শের সঙ্গে, জামাতের বক্তব্যের সঙ্গে, জামাতের যে ইশতেহারের সঙ্গে একমত পোষণ করছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? আপনারা জানেন যে জামাত গত 50 বছর ধরে একটা বীজ রোপণ করেছে সারা বাংলাদেশে। আস্তে আস্তে এদের প্ল্যান লং টার্ম। আমরা জানি যে এখন ক্ষমতায় না গেলে আস্তে আস্তে যাবে, এই জন্য একটা জেনারেশন এরা রেডি করেছিল। এবং আমরা সবাই জানি বাংলাদেশে একটা অ্যান্টাই ইন্ডিয়া একটা মুভমেন্ট বা ফোর্স আছে সব সময়। যারা বাংলাদেশের যারা আছে তারা বাংলাদেশকেই পছন্দ করে বেশি। ওই ভোটার গুলোকে জামাত সুন্দরভাবে আকৃষ্ট করেছে। এবং আমরা কিছুদিন আগেই দেখলাম যে বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিয়ে আমরা পুরা বাংলাদেশই খেলতে গেল না ইন্ডিয়ায়। তার মানে যদি এটা যদি খুব বেশি খারাপ হতো তাহলে তো বাংলাদেশের একটা প্রতিক্রিয়া হতো, কিছু মিছিল হতো যে না কেন আমরা খেলতে যাচ্ছি না ইন্ডিয়ায়। ওই রকম তো কিছু হলো না। তার মানে একটা মুভমেন্ট বা একটা সেন্টিমেন্ট কাজ করতেছে পার্শ্ববর্তী একটা দেশের বিরুদ্ধে, যেই দেশ আমাদেরকে গত 17 বছরে ইলেকশন নামক জিনিস, যেটা উৎসবের আমেজ যেটা, ওটা থেকে বঞ্চিত করেছিল। ওই মুভমেন্টটা জামাত একটা ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং এদের যে ইয়াং জেনারেশন, আমরা জানি যে বিভিন্ন কোচিং সেন্টার আছে এবং এরা বিভিন্নভাবে ভালো মেধাবীদেরকে এরা অ্যাট্রাক্ট করতেছিল। এই জন্য একটা এদের সারা দেশব্যাপী জেনজি সহ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা একটা জায়গায় নিয়ে গেছে। এই জন্য এদের পক্ষে একটা বিশাল আলোড়ন। কিন্তু পক্ষান্তরে বিএনপি কিন্তু কম যায় না। বিএনপি কিন্তু তারেক সাহেব সারা দেশে একাই লড়ে গেছেন। আমি দেখলাম যে বিএনপির ও তারেক সাহেবই ওয়ান ম্যান শোর মতো সারা দেশে উনি কষ্ট করতেছেন। উনি বিএনপির বাপ এবং মা, সবকিছু উনি একা। আমরা সারা দেশে দেখলাম যেভাবে উনি কষ্ট করতেছেন। তার মানে যে রেজাল্টটা আসতেছে এটা দুইভাবে আমরা দেখতে হবে। যে জামাতের উত্থান এটা এন্টাই ইন্ডিয়া যে মুভমেন্টটা, ওইটার যে ফসল এটা ঘরে তুলে নিয়েছে। কিন্তু পক্ষান্তরে যে বিএনপি ওইভাবে এন্টাই ইন্ডিয়া না হলে মধ্যপন্থী হিসাবে যে একটা হিসাব বিএনপি নিচে, যাতে পার্শ্ববর্তী দেশের সাথেও সম্পর্ক ভালো, দেশের জনগণকে সাথে নিয়ে যে একসাথে চলা, ওই দুই মুভমেন্ট। এখন দেখা যাক, আমাদের আরো অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। আমরা আরেক কথা বলে রাখি এই মুহূর্তে, যে আপনারা জানেন যে অনেক আসনে কিন্তু আমরা যদি আজকে শেষ রাত্রে যদি ক্লোজ হয়ে যাবে 5 থেকে 10,000 ভোটের যদি ব্যবধান কোনো আসনে হয়, আপনি ওই রেজাল্ট গুলা পাবেন না। কারণ পোস্টাল ব্যালট গুলো আছে, পোস্টাল ব্যালট টাইম লাগে। আমরা জানি আমেরিকায় পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে এবং ওই রেজাল্ট অ্যাটলিস্ট 30 থেকে 40টা আসনের রেজাল্ট মনে হয় না আমার কাছে, যদি যেগুলো ক্লোজ হবে ওগুলোর রেজাল্ট। তোফেল ভাই, আপনি ফলাফলের কথা বলছিলেন, আমরা একটা আবার আপডেট দিতে চাই আমাদের দর্শকদেরকে। প্রায় 78টি আসনের ফলাফল এরই মধ্যে বেসরকারিভাবে চলে এসছে গণমাধ্যমের হাতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি 65টি আসনে এগিয়ে রয়েছে, জামায়াত জোট এগিয়ে আছে 12টি আসনে, এবং স্বতন্ত্র অন্যান্যরা আছে মাত্র 1টি আসনে। আর রেজা ভাই, তোফায়েল ভাই, আপনারা দুজনেই, রেজা ভাই যেমনটি বলছিলেন গণমাধ্যমের ব্যাপারটি, আবার তোফায়েল ভাইও বলছিলেন জামাতের উত্থানের ব্যাপারটি, এবং তারেক রহমানের ওয়ান ম্যান শো, যে উনি একা প্রচারণা চালিয়ে গিয়েছেন, সেটিও আপনারা উল্লেখ করছেন। আমরা আজকে কিন্তু ভোট দেওয়ার পরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্যতেও কিন্তু সেই শালীনতার জায়গাটা আমরা দেখেছি।
যেমনটা গণমাধ্যম, আপনি তো গণমাধ্যম নিয়ে বেশ কিছু অভিযোগও করেছেন, গণমাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, জরিপগুলো বলেন, আমরা যে জরিপ দেখলাম বিভিন্ন জরিপের মধ্যে জামায়াত ইসলামকে যেভাবে তুলে ধরা হয়েছিল যে বেশ স্ট্রং তারা অপোনেন্ট হতে যাচ্ছে, বেশ ভালোভাবে তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যে ফলাফলের যে ট্রেন্ড আমরা সেটি আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। প্রায় ৭৯টি আসনের ফলাফল প্রায় ঘোষণা হয়ে গিয়েছে, তাতে মাত্র জামাত ইসলামের জোট, তারা আসলে এনসিপি সহ তাদের যে জোট, তারা মাত্র 12টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 66টি আসনে এগিয়ে রয়েছে। রেজা ভাই, এটা কেন? মানে জামাতের জরিপ, তারপরে গণমাধ্যমের রিপোর্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ট্রেন্ড, সবকিছু তো আসলে এখনো ট্রেন্ড পর্যন্ত, এখন আমি আরো অনেক আসন বাকি রয়েছে, 299টি আসনে ভোট হচ্ছে, কিন্তু এখনের যে ট্রেন্ড তাতে তো মনে হচ্ছে জামাত ইসলামী বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে। আপনি কি মনে করেন? একটা ব্যাপার কি যে জামাতে ইসলাম যদি পিছিয়ে যায়, এটা কিন্তু যে বিজয়ী হবে তার এটাকে পিছিয়ে যাওয়া হিসেবে নেওয়াটা ঠিক হবে না। প্রতিদ্বন্দ্বিতায় একজন বিজয়ী হয়, একজন বিজয়ী হয় না, বিজয়ীতে একজনই। অতএব সেখান থেকে আপনাকে জামাত ইসলামকেও, আমি যেটা জামাত ইসলামের শফিকুর রহমান সাহেবের কথা শুনলাম, তারেক রহমানের সাথে কথা শুনলাম, দুজনই খুবই সংযত, শালীনতা বজায় রেখে তারা নির্বাচনটাকে দেখেছেন এবং নির্বাচন সম্পর্কে তাদের নিজস্ব বক্তব্য ওনারা ওনাদের শ্রোতা বা ওনাদের সমর্থকদের কাছে দিয়েছেন। কোথাও কিন্তু কোন রকম হ্যাসল বা কোন রকম অশোভন কথা কিন্তু দুজনের কেউ বলেননি। এটা একটা different distinguish between other elections what happened last 15 or 16 years এবং এখন যেটা হচ্ছে, এটা নিউ ট্রেন্ড। এখন জামাত ইসলাম যদি, আপনার একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ ইসলাম ভালোবাসে, কিন্তু ইসলামের নামে যদি আপনি কোনো উগ্রতা বসান বা যে কোনো বিষয়ে, আপনি যদি শুধু ইসলামী উগ্রতা নামে উগ্রতা হয় তা না, অন্য নামে উগ্রতা হয়, আপনি যদি সেটাকে এস্টাবলিশ করতে চান, জনগণ উইল নট একসেপ্ট। জামাত ইসলাম অনেক কিছু তাদের ব্যাপারে তারা অনেক কিছু বলেছে, যে মেয়েদেরকে 4 ঘন্টা কাজ করাবে। জি বলেন। না, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, মেয়েদেরকে 4 ঘন্টা কাজ করতে দিবে, আর 4 ঘন্টা তারা করবে না, ছেলেরা 8 ঘন্টা করবে। এটা অবাস্তব একটা রিয়েলিটি। আর একটা ব্যাপার আছে, জামাতের ব্যাপারে একটা মিসকনসেপশনও আছে, যেটা জামাতে ইসলাম পুরো ক্লিয়ার করেন। এখানে আমাদের দেশের 53 বা 53-র কাছাকাছি জনসংখ্যা, জনসমষ্টি কিন্তু মহিলা বা মেয়েরা, তাই না? তাদের সম্মান, তাদের নিরাপত্তার ব্যাপারে যদি তাদের মনে কোনো রকম ভয় বা শঙ্কা হয় যে তারা ঘর থেকে বেরোতে পারবে না, তাদেরকে বের হতে হলে তাদের হিজাব পড়তে হবে, বা জামাত আসলে এটা জামাতের বিরুদ্ধে প্রচারণা তো গত 53 বছর ধরেই হয়েছে, সত্য মিথ্যা মিলিয়ে, তাই না? এটাকে তো মানুষ ভুলে যায়নি। তো এটার একটা প্রভাব তো অবশ্যই আছে, এবং এটা এখন আমরা নিশ্চিত করে বলতে পারি না যে আলটিমেট রেজাল্টটা কি হবে। তবে জামাত যদি পিছিয়ে যায়, এটা জামাতের পিছানোর হিসাবে দেখা যাবে না, দেখা যাবে জামাতকে প্রতিদ্বন্দ্বী, এবং আগামীতে জামাত হয়তো একটা ম্যাটার হিসেবে সংসদে তারা ভূমিকা রাখবে এবং দেশের রাজনীতিতেও রাখবে। কারণ দেশের রাজনীতির যেটা শুরু হয়েছিল 72 সালে আপনার 2024 পর্যন্ত, সেই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়েছে। আমাদের একটা মনে রাখতে হবে যে পাকিস্তান টিকে ছিল 25 বছর, সেখানে বাংলাদেশ টিকে আছে এখন পর্যন্ত 53 বছর। এই 53 বছরের জেনারেশনের ইডিওলজি এবং রিয়েলিটি এবং নানান কিছু গ্লোবাল পলিটিক্স এর পরিবর্তন হয়েছে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, যে এটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে নতুন যে জেনারেশন, সেই জেনারেশনের একটা সম্পৃক্ততা আছে, তাদের একটা রোল আছে, এবং তারা সেটাই জানতে চায়। তারা কিন্তু জামাত ইসলাম থেকে কেউ কিন্তু ধর্মীয় বাণী শুনতে চায় না, তারা জানতে চায় রাজনীতির ব্যাপারে তাদের পরিকল্পনা কি, তারা কিভাবে দুর্নীতি মুক্ত সমাজ করবে। একটা জিনিস আমার ব্যক্তিগত ভাবে বলি, যে আপনি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবেন, ওয়েল, ভেরি গুড স্টেটমেন্ট। এখন যে দেশের লোককে ন্যূনতম আয় ধরেন 25,000 বা 30,000, আপনি নিশ্চয়ই জানেন ঢাকা শহরে বাস করে থাকতে হলে আপনার ন্যূনতম আয়, জাস্ট ভদ্রলোক হিসেবে বেঁচে থাকবেন 50 থেকে 60,000। যেই লোকটা সেই 50 থেকে 60,000 টাকার মানে সঠিক পথে রোজগারের কোনো ওয়ে নাই বা স্কোপ নাই বা অপরচুনিটি নাই, সে তো দুর্নীতি করবেই। আপনার সমাজটা পুরো, এখানে আপনি কি দিয়ে সেই দুর্নীতিটাকে আপনি স্টপ করবেন, বা কি রিয়ালিটি দিয়ে আপনি দুর্নীতিটাকে ফেস করবেন, সেটার জন্য আপনার মানসিক গঠন প্রক্রিয়া কি,
আপনি তো শুধু বললে তো হবে না, আজকের জেনারেশন শুধু কথা শুনতে চায় না, তারা কাজের মাধ্যমে সেই জিনিসগুলোর প্রমাণ চায়, যুক্তির মাধ্যমে প্রমাণ চায়। সেই অর্থে আমি মনে করি জামাত যদি পিছিয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না, আবার যদি জিতেও যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ট্রেন্ড হ্যাজ চেঞ্জ, নাও ইট ইজ এ কোশ্চেন মার্ক হু উইল উইন, তাই না? ইন বিটুইন, মানে এটা বলে না যে আপনি উভয় সংকটে আছি আমরা, না, আমি এদিকে গেলেও বিপদ আছে, ওদিকে গেলেও বিপদ রেজা আছে। ভাই আপনি ঠিকই বলছেন, এটা আর্লি, এটা ভেরি আর্লি টু কল। এখন আসলে এত দ্রুত সময়ে বলা যাচ্ছে না। মাত্র 299টি আসন, মাত্র 80-90টি আসনের ফলাফল, তাতে আসলে বলা ঠিক না। বাট ট্রেন্ডের কথা বলছিলাম, যে আগানোর পর্যন্ত ট্রেন্ডের। আর আপনি একটি ব্যাপার তুলছেন, যে জামাতে ইসলামী তাদের প্রচারণায় নারী সম্পর্কিত কিছু বিষয় তুলে এনেছেন, এবং আজকে আমরা ভোটের মাঠে যেই ব্যাপারটি দেখলাম আমাদের প্রতিনিধিদের মাধ্যমে, চমকপ্রদ ব্যাপার, যে প্রচুর মহিলা, মানে মহিলাদের ভোটার লাইন, অনেক বড় লাইন ছিল, মহিলাদের ব্যাপক আগ্রহ ছিল, উৎসাহ ছিল। আমরা নারী ভোটারদের আসলে আগ্রহ অবশ্যই সবসময় থাকে, কিন্তু এরকম আগ্রহ তারা অনেকেই দেখা গেল বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে লাইন ধরেছেন। এবং আপনি জানেন যে আমাদের বাংলাদেশের নারীরা গৃহিণী হয়, ঘরের কাজ করে, এর মধ্যেও কিন্তু ভোট কেন্দ্রে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল। এই ব্যাপক নারীদের উপস্থিতিতে কি রেজাল্ট এমন হচ্ছে কিনা, সেটিও একটি চিন্তার বিষয় আসলে। কারণ জামাতের নারী সম্পর্কিত বক্তব্যগুলো বেশ আলোচিত সমালোচিত হয়েছিল। আমি একটু তোফায়েল ভাই আপনার কাছে এই ব্যাপারটাতে জানতে চাই, যে রেজা ভাই যেমনটি বলছিলেন যে দলগুলো দুর্নীতি কমানোর কথা বলছেন, নারীদেরকে ক্ষমতায়নের কথা বলছেন, আপনাদের যারা ব্যবসায়ী বা আপনারা যারা বিদেশি ব্যবসায়ী বা বাংলাদেশে বিনিয়োগ করতে চান, আপনাদের বিদেশি ইনভেস্টমেন্টের জন্য পরিবেশ তৈরি করার কথা বলছে বাংলাদেশ জামাত ইসলামীও বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও বলেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে ওনাদের বক্তব্যগুলো, এগুলা কতটা ভোটারকে আকর্ষণ করতে পেরেছে, বা ভোটারদের আকর্ষণ করার সঙ্গে বাস্তবতার সঙ্গে কতটা মিল আছে আপনার মনে হয়? দুর্নীতির যেটা ঘটনা, এটা তো আমরা জানি যে সারা বিশ্বব্যাপী আছে দুর্নীতি, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু বাংলাদেশে যেটা আছে এটা একটু আরো সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ যদি ব্যবসা বান্ধব পরিবেশ নিতে হয়, তাহলে ওই যে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো আছে ওইগুলাকে আমরা কন্ট্রোল করতে হবে, ওইগুলাকে আমাদের সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে যে আপনি যেটা বললেন যে বিনিয়োগের প্রথম শর্তই হচ্ছে যে স্থিতিশীলতা, যেটা যখন আপনি যেখানে ইনভেস্ট করবেন, আপনার ডলারটা যদি ইনভেস্ট করেন, আপনার নিরাপত্তা দরকার, নিরাপত্তা, স্টেবিলিটি এবং যে ইয়েটা বলেন দুর্নীতি, এই তিনটা একসাথে কন্ট্রোলে আনলে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়বে। তবে আরেকটা কথা কি, আপনার সেকেন্ড প্রশ্ন কি ছিল? আমি সরি, একটা না, ডিস্ট্রাক্ট হয়ে মানে গেছি। ওনারা যেই প্রমিস গুলো করেছেন ইশতেহারে দুই দলই, সেটি কতটা বাস্তবসম্মত আপনার কি মনে হয়, যে এগুলো বাস্তবায়নযোগ্য কিনা, বা এই কথাগুলো ভোটারদেরকে আকর্ষণ করতে পেরেছে কিনা? ইশতেহার কতটুকু বাস্তবায়নযোগ্য, এটা এখনো পুরো অ্যানালিসিসের সময় আসে না, এটা আসার পরে বোঝা যাবে। কিন্তু আপনার যে মহিলা ভোটারদের একটা কথা ভাই বললেন, যে আমাদের মাহমুদ চৌধুরী ভাই, যে 5 আওয়ার্স ওয়ার্ক, এটা কিন্তু পসিবল না। পৃথিবীর 5 ঘন্টা, আমাদের আমেরিকায় মহিলারা ছেলেদের থেকে অনেক বেশি কষ্ট করে এবং এরা ঘরেও কাজ করে। এই জন্য এদেরকে, যদি আপনার নেশনটাকে আগায় নিতে চান, তাহলে কিন্তু যে হাফ যে পপুলেশনটা আছে এদেরকেও কাজ করার সুযোগ দিতে হবে। আমরা জানি যে একটা সমীক্ষায় দেখলাম 27 লাখ বেকার, কিন্তু এটা নাম্বারটা ঠিক না। আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 60 থেকে 65 লাখ মানুষ বেকার আছে বাংলাদেশে। এই ওয়ার্কফোর্সটাকে কাজে লাগানোর জন্য যে সমন্বিত পরিকল্পনা, ওটা দেখেছি, আমার কাছে মনে হয় না যে খুব একটা বাস্তবায়নযোগ্য বলে আমার কাছে 100% মনে নেই। তবে এটা সময় বলে দিবে এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে। কিন্তু সদিচ্ছা যেটা, এটা দরকার। এবং দুর্নীতি যেটা, এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। প্লাস হলো আমরা যারা বিদেশে আছি, আমরা অনেকেই এই মুহূর্তে দেশে গেছি এবং আমাদের দেশপ্রেম আছে, আমি অস্বীকার করতেছি না। কিন্তু বাংলাদেশের মানুষ যারা আছে, ওনাদেরকেও দেশপ্রেমে আর একটু এগিয়ে আসতে হবে। কারণ দেশটাকে যদি আমরা সবার আগে নিয়ে আসি এবং দেশকে প্রায়োরিটি দিই, যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু করা দরকার আমরা করতে পারি, তাহলে দেশটা এগিয়ে যাবে, এটা আমি মনে করি। আপনি দেশ আগানোর কথা বলছেন, যাদের হাত ধরে দেশ আগায়, আমরা যাদেরকে বলি তরুণ প্রজন্ম বা জেনজি জেনারেশন বা ইয়াং জেনারেশনের কথা বলছিলাম, আমরা একটু তাদের দল নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সময়ও খুব শেষ হয়ে আসছে। যেটা হচ্ছে এনসিপির বেশ কিছু প্রার্থী
আমরা বলা যায় হাসনাত আব্দুল্লাহর কথা বলতে পারি, আমরা পাটোয়ারি বেশ এগিয়ে আছেন, আবার পিছিয়ে যাচ্ছেন মির্জা আব্বাসের সঙ্গে। তারপরে আক্তার হোসেন বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন, হয়তো উনি এর মধ্যে উনার জয়ের কাছাকাছি চলে গিয়েছেন। তারপরে আমরা সার্জিস আলমের কথা বলতে পারি। এছাড়া এনসিপির আরও একজন সাতক্ষীরাতে জিতেছেন। এরকম এনসিপির যে তরুণদের, বিশেষ করে যাদের নাম আলোচিত, তারা কিন্তু বেশ ভালো ফলাফল করেছে। এবং এখনো পর্যন্ত আমরা যে ট্রেন দেখতে পাচ্ছি, এনসিপির বেশ কিছু প্রার্থী এরই মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে গিয়েছে বলাই যায়। আর কিছু কেন্দ্র হয়তো বাকি আছে। আমি একটু রেজা ভাই আপনার কাছে এনসিপির এই ব্যাপারটা একটু জানতে চাই। এই যে তরুণ দল তারা আসলো, একটা গণ অভ্যুত্থান করলো এবং রাজনৈতিক দলও গঠন করলো এবং নির্বাচন করে সংসদেও যাবে, এই পুরো প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? যে তরুণদের যে ক্ষমতায়ন, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত এক কথা আমি বলতে পারবো, ডেফিনেটলি পজিটিভ হিসাবে দেখি, কারণ তরুণদের হাতেই দেশ। আপনি হয়তো জানেন যে একটা কবিতা আছে যে আজকে যে তরুণ তারই যুদ্ধে যাওয়ার সময় তার। তো এখন যেটা দেখছেন যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এবং তাদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কিন্তু প্রত্যেকেই আমাদের স্যালুট পাওয়ার যোগ্য। কারণ তারা যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, যে সাহসিকতা দেখিয়েছেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। পরে তারা অনেকেই বিভ্রান্ত হয়েছেন, কিন্তু আমি মনে করি তাদের মধ্যে যে কয়েকজনের নাম বলেন, এরা যদি সংসদে আসে, সংসদের আসন অলংকৃত করতে পারে, আমি মনে করি সেই সংসদটা অত্যন্ত একটা কার্যকরী সংসদ হবে এবং তরুণদের সংসদ হবে। কারণ আপনি যদি তারেক জিয়ার কথা বলেন, উনিও কিন্তু, ওনার বয়স যদিও 60 কাছাকাছি এখন, কিন্তু তবুও উনিও একটা তারুণ্যের প্রতিনিধিত্ব করেন। তার দৃষ্টিভঙ্গি গত 17 বছরে কিছুটা হলে অনেক পরিবর্তন হয়েছে, এবং বিশেষ করে তার কন্যা এবং তার স্ত্রী তারেক জিয়ার আপনার মতামত বা দর্শন, রাজনৈতিক দর্শন, সহনশীলতা কে ঠিক রাখার জন্য অনেক আপনার বড় ভূমিকা রাখছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ তার মেয়ে জাইমার রহমানের কথা যদি আপনি শুনেন, জোবাইদার কথা যদি আপনি শুনেন, দেখবেন যে অত্যন্ত ম্যাচুরিটি সম্পন্ন তারা কথা বলছেন। তারাও তরুণ বয়সে, অন্তত আমাদের কাছ থেকে তো তরুণ। সেই তারুণ্যের নেতৃত্বে যদি এনসিপি যুক্ত হয় এবং তারা যদি সত্যি 24-এ আপনার আন্দোলনে যে দেশপ্রেম দেখেছে, যেটাকে আমি বলি বাংলাদেশের কাছে একটা বিষয় সবসময় গুরুত্ব পাওয়া উচিত সব রাজনৈতিক দলের কাছে, সেটা হচ্ছে মনিরুজ্জামান সাহেবের লেখা, স্যারের লেখা একটা গানের প্রথম করি, অনেকবার বলেছি তবু বারবার বলি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু নাই। এটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা আসলেই তরুণদের নেতৃত্বে নূতন বাংলাদেশ, নূতন স্বপ্নের পথে এগিয়ে যাব। ধন্যবাদ রেজা ভাই, আপনি সুন্দর কথা বলছেন যে প্রথম বাংলাদেশ। আমি একটু তোফায়েল ভাই, আমাদের সময় শেষ, আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই, ফলাফল বেশ চমকপ্রদ, ফলাফল আসা শুরু হয়ে গিয়েছে, ফলাফল চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন বড় অঘটন দেখা যায়নি। শুধু একটি মাত্র হয়তো আলোচিত, সেটি শিশির মনির পরাজিত হয়েছেন, জামাতের আলোচিত প্রার্থী। এছাড়া তেমন একটা ওরকম ঘটনা নেই। আপনি যদি 1 মিনিটে বলতেন ফলাফলের এখন যে ট্রেন্ড দেখছেন, কি মনে হয় যে বাংলাদেশের পরবর্তী চালিকা শক্তি কার হাতে? যদিও এটা আর্লি, কিন্তু আপনার বিশ্লেষণ কি বলে, আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনি তো নিশ্চয়ই মধ্যে অনেকগুলো ফলাফল দেখেছেন। খবর পাচ্ছি বা বিভিন্ন সোর্সেস আমার সাথে কথা হচ্ছে, আমি তো দেখতেছি যে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে মনে হয় সরকার গঠনের কাছাকাছি আছে ওনারা, এবং এই ট্রেন্ডটাই আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। তবে আপনাকে আরেকটা কথা বলে রাখা ভালো, যে হা এবং না এর ভোট একটা হয়েছে, এইটার মাধ্যমে হা ভোট এবং না ভোট, হা যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু আবার দ্বিতীয় পক্ষ আছে, এবং দ্বিতীয় পক্ষের হিসাব হবে কিন্তু ভোট যে যতটুকু পেয়েছে, এই যে পপুলার ভোট যেটা, ওইটার উপরে কিন্তু আসন বিন্যাসটা হবে, ওইটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য ওইটাই আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা সোফার দেখতেছি যে জাতীয়তাবাদী দলের একটা বিশাল সম্ভাবনা এগিয়ে আছে, এবং আমি তো দেখতে পাচ্ছি 150 প্লাস এর 160 to 75 হওয়ার সম্ভাবনা। কিন্তু এটা সম্ভাবনা আমি প্রিডিক্ট করতে পারবো না, এটা গায়েব যেটা, এটা একমাত্র আল্লাহই জানেন। আমরা একটু সেটা ঠিক, আমাদেরও নজর থাকবে। এখন মাত্র অল্প সময়, পুরো রাত রয়েছে। আর গণভোটের কথা বলছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত গণভোটের ওরকম ফলাফল জানানো হচ্ছে না, তাই হয়তো গণভোটের যে শতাংশ আমরা গণমাধ্যম এখনো সরাসরি দিতে পারছে না। অনেক গণমাধ্যম হয়তো ওরা যখন জানানো শুরু করবে আমরাও দেওয়া শুরু করবো। তোফায়েল ভাই এবং রেজা ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে হয়তো আমরা আগামী
আগামীতে আরো বিশ্লেষণের জন্য অন্য কোনো অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও বিশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনি। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমাদের টিভিএন এর পক্ষ থেকে এই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন ফলাফল ঘোষণা হচ্ছে, সর্বশেষ আপডেট আমরা জানাবো। সেই সঙ্গে সেই নির্বাচনের নানা বিশ্লেষণ, খুঁটিনাটি সবকিছু আপনাদের সামনে আমাদের প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে আমাদের অনুষ্ঠান থাকছে, সেখানে আমরা বিশ্লেষণ করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আপনাদেরকে একটু শেষ রেজাল্টে জানিয়ে দিয়ে আমরা এই এখনকার মতো বিদায় নিচ্ছি, যেটি হচ্ছে 104টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 83টি এবং জামায়াতে ইসলামীর যে জোট তারা প্রায় 23টির মতো আসনে, 20টির মতো আসনে এগিয়ে আছেন এবং স্বতন্ত্ররা রয়েছেন একটি আসনে। দর্শক, এখনকার মতো আমাদের স্পেশাল ডেমোক্রেসি এই পর্যন্তই। আমরা পরবর্তী ঘন্টায় আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ টিবিএন এর সঙ্গেই থাকুন।